অন্য কিছু মিন করবে না। বেশি কঠিন করেও ভাবা যাবে না, আবার সহজ করেও না। এইভাবে ভাবলেই ধাঁধার উত্তর পাবেন। যে দিয়েছে বহু মাথা খাটিয়ে এই ধাঁধা দিয়েছে, যেন তাকে ধরতে না পারি। অবশ্য মধ্যপ্রাচ্যে ভাবতে হবে, আর এটা ঠিক ধাঁধা না, গুগলিটাই প্রশ্ন। এগুলো সহজভাবে ভাবা যায় না, আর আমার সিক্স সেন্স এটাই বলছে। ওপাশ থেকে সমস্বরে জবাব এলো। ওকে স্যার, অপেক্ষা তাহলে ৮ তারিখে রাত ২টা ৩ মিনিটে। নিশাত আজ আলমারির অব্যবহৃত ড্রয়ার খুলে খাতা বই নামাতে গিয়ে বেশ কয়েকটি চিঠি পেয়েছে। সচরাচর এই ড্রয়ার কেউ খোলে না। চিঠিগুলো তার কাছে অস্বাভাবিক লেগেছে। চিঠির সম্বোধনে কিলার জাত এবং আজাদ নামটা স্পষ্ট ছিল। এটা যে মারোয়ানের চিঠি তা বুঝতে বিন্দুমাত্র সময় লাগেনি নিশাতের। বিভিন্ন খুনের বিবরণ, নামের সিরিয়াল নম্বর, বিভিন্ন মানুষের তথ্য, সব রেডমার্ক করা চিঠিগুলো। নিশাতের এসব দেখে চোখে মুখে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গ্রামের বাড়ির চিঠির কথা স্মরণে এলো তার। এসব কি হচ্ছে? লোকটা কি খারাপ কোনো কাজে যুক্ত? এসব চিঠি তো ভালো ইঙ্গিত দিচ্ছে না। যদিও সবকিছু অস্পষ্ট, তবু একটু বুদ্ধি খাটালেই বোঝা যায় এসব ভালো কোনো বার্তা নয়। তার হাত পা কাঁপছে, মনে হচ্ছে পুরো দুনিয়া নিয়ে ঘুরছে সে। কাজ করে না মেনে নেওয়া যায়, তাই বলে খুন? সেদিন কি আসলে অ্যাক্সিডেন্ট করেছিল, নাকি মার্ডার করতে যেয়ে আঘাত পেয়েছে? না, আর কিছু ভাবতে পারছে না নিশাত। অতিরিক্ত চাপ নিতে না পেরে মাথা ঘুরিয়ে পড়ে গেল সে। চোখ মেলে দেখলো অন্ধকার মেঝেতে শোয়া সে। নিশাতের প্রথমে বুঝতে সময় লাগলো কোথায় সে। কতক্ষণ অজ্ঞান ছিল সঠিক জানা নেই তার। মাগরিবের পরপর আলমারি খুলতেই এসেছিল, তারপর সবকিছু ঝাপসাভাবে স্মৃতিতে উকি দিল। বুকের ওপর ভারী ভারী লাগছে। নাহন গুনগুন করে কাঁদছে আর তাকে ডাকছে। নিশাত মাথা উঠাতে গিয়ে খেয়াল করলো তার মাথা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে। মাথা খাড়া করতে পারছে না সে। দরজায় প্রবল ধাক্কার শব্দে ব্যথা শরীর নিয়ে উঠে বসলো। নাহন মাকে উঠতে দেখে চিৎকার করে কেঁদে উঠে বলতে লাগলো, মা, কথা বলি না কিনু, তোমাকে একটুবার ডাকতি, উঠো নাই তুমি? নিশাত ছেলেকে বুকের মধ্যে জড়িয়ে রাখলো খানিকক্ষণ। বাচ্চাটা ভীষণ ভয় পেয়েছে, কাঁপছে ছোট্ট শরীরটা। ছড়িয়ে ছিটিয়ে থাকা চিঠিগুলো ড্রয়ারে রেখে দিয়ে ছেলেকে জড়িয়ে ধরেই দরজা খুলল সে। মরণ বিধ্বস্ত ভঙ্গিতে বাইরে দাঁড়ানো নিশাতকে দেখে বলল, এতক্ষণ লাগে দরজা খুলতে? প্রায় আধা ঘন্টা ধরে দরজা ধাক্কাচ্ছি, ফোন দিচ্ছি, কোনো রেসপন্স নেই। মহিষের মতো ঘুমাচ্ছিলে নাকি? আজ এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছ যে? ফাইয়াজ ঘুমায়নি এখনো? নাহুয়ান বাবার মুখে নিজের নাম শুনে বাবার দিকে কান্নায় ফোলা ফোলা নয়নে চাইল। মারণ ছেলেকে ফোপাতে দেখে বলল, কিরে, কাঁদিস কেন কবুতরের ছাও? মা মেরেছে নাকি? নাহুয়ান বাবার কথা শুনে আবারও কেঁদে দিল। মারণ ছেলেকে কোলে নিয়ে বলল, থাক, কাঁদে না, তোর মাকে মাইর দিবনে। নিশাত কিছু না বলে রোবটের মতো রুমে চলে গেল। মাকে মারার কথা শুনে নাহুয়ান আরো বেশি করে কাঁদতে লাগলো। মারওয়ান বলল, আরে মুশকিল তো, এত কাঁদিস কেন? নাহুয়ান বাবার ঘাড়ে মুখ লুকিয়ে বলল, মা উঠতে বলে না, মাকে ডাকছি তা উঠে নাই। মারওয়ান ছেলেকে চেপে ধরে বলল, তোর মা ঘুমের দেশে পাড়ি দিয়ে দিয়েছিল, তাই দরজা খুলতেও আজ লেট করেছে। এত ঘুম এলো কোথেকে বলতো? ছেলের সাথে কথা বলতে বলতে রুমে ঢুকে দেখলো নিশাত মাথায় হাত দিয়ে শুয়ে আছে। জিজ্ঞেস করলো, তুমি ঘুমের ওষুধ খেয়েছো নাকি? ছেলের ডাকেও নাকি আজ ওঠোনি? শরীর কি বেশি খারাপ? ওষুধ এনে দিতে হবে। নিশাত প্রত্যুত্তর করলো না, আগের মতোই শুয়ে থাকলো। মারওয়ান আর না ঘেটে ছেলেকে রেখে ফ্রেশ হতে চলে গেল। নাহওয়ান আবারও মায়ের বুকের উপর গিয়ে শুলো। নিশাত ছেলেকে বুকে টেনে নিল। তার চোখের কানির বেয়ে উত্তপ্ত নোনাজল গড়িয়ে পড়ল। এই পানি ব্যথার, মানসিক যন্ত্রণার, নাকি ভবিষ্যতের কোনো কঠিন সিদ্ধান্তের তা বোঝা গেল না। জিনান খুবই মনোযোগ সহকারে ফাইল ঘাঁটছে। কম্পিউটারের কিবোর্ডে খানিক পরপর হাত চলছে তার। নেওয়াজ নিজেও গ্লাভস পরে কি যেন পরীক্ষা করছে। মুনতাজির কোথা থেকে এসে ক্লান্ত হয়ে খালি চেয়ারে বসলো। জিনান তা দেখে বলল, কি অবস্থা? কাজ কত দূর এগোলো? বেশি প্রেসার যাচ্ছে নাকি? ভালোই, বুঝলেন? সবই বুদ্ধির খেলা মিস্টার চিননাথম। মাথা খাটিয়ে প্রফেশনে টিকে থাকতে হয়, নাহলে একবারে টাক আউট হয়ে যেতে হয়। জিনান কম্পিউটারে মাউস ঘোরাতে ঘোরাতে বলল, তা তো অবশ্যই। বুদ্ধি ছাড়াই পেশার তো কোনো ভ্যালু নেই। সেসব যাক, স্যার যে কাজে পাঠিয়েছেন সেটা কমপ্লিট করতে পেরেছেন? কোনো তথ্য জোগাড় করতে পেরেছেন কি?
অবশ্যই। আপাতত 8 তারিখ রাত 2:03 আমাদের উপস্থিত থাকতে হবে। সেখানে সম্ভবত আমাদের বহু প্রতীক্ষিত অতিথিকে আপ্যায়ন করা হবে। শালার এক একটা চক্র কি সাংঘাতিক, সবগুলোই মারাত্মক। কোনোটাকেই ফেলে রাখা যাচ্ছে না। কোনটা রেখে কোনটাকে যে ধরবো কুল কিনারাই পাচ্ছি না। আগিয়ে চক্রকে ধরে তারপর মার্ডারের কেসটা ওপেন করতে হবে। এবারে চক্রটা বেশি চালাকি করতে গিয়ে ধাঁধের মাধ্যমে আমাদের ইনভাইট করেছে। দেখা যাক কিভাবে টেক্কা দেয় এরা। জিনান তার নীল চক্ষু কুঞ্চিত করে বলল, তারা তো বোঝেনি আমাদের একজন ট্যালেন্টেড অফিসার আছেন, যিনি বুদ্ধি দিয়ে তাদের ক্লু ধরে বানচাল করে ফেলবেন। মুনতাজির হেসে বলল। কে যে বলেন না, আপনি কিন্তু কম ট্যালেন্টেড নন মিস্টার। জিনান মুখ গম্ভীর করে বলল। আমি যদি ট্যালেন্টেড হতাম তাহলে তো আমিই যেতাম মিস্টার। মুনতাজির রকিং চেয়ারে হেলান দিয়ে দুলতে দুলতে বলল। আর ইউ জেলাস? অফকোর্স নট। মুনতাজির হাসলো, তারপর হাসি থামিয়ে বলল, তারপর বলুন, আর কোনো ক্লু কি পেয়েছেন এই মার্ডারের সম্পর্কে? নেওয়াজ এতক্ষণ চুপ থাকলেও এবার মুখ খুললো। ল্যাপটপে টাইপ করতে করতেই বলল, আমাদের টিমের লোকেরা তথ্য দিল খুনির স্ত্রী আর একটা সন্তান আছে। স্ত্রী সম্ভবত চাকরি করে, ভুলও হতে পারে। যেই ধুরন্ধর মাল, আসল তথ্য জোগাড় করা অত্যন্ত দুরূহ ব্যাপার। তারপরও যতটুকু কালেক্ট করা হয়েছে মিথ্যা মনে হচ্ছে না, কারণ সেদিন আমরাও জেনেছিলাম খুনির পরিবারের 2 জন সদস্য। জিনান কম্পিউটারের স্ক্রিনে তাকিয়ে নীলাভ চক্ষু প্রসারিত করে টাইপিং করতে করতেই বলল। আমারও তেমনটাই মনে হচ্ছে। মুনতাজির চিন্তিত ভঙ্গিতে মাথা নাড়িয়ে সম্মতি জানালো। অতঃপর কফির কাপে চুমুক দিল। কি হবে সামনে? তারা কি আদৌ কোনো সলিউশন বের করতে পারবে নাকি অসফল হবে? সবই এখন গোলক ধাঁধা। অপরাহ্নের শেষ প্রহর। প্রভাকরের অবসন্ন ছায়া নিঃশব্দে মিশে যাচ্ছে দিগন্তে। প্রকৃতি তার নিয়মে এগিয়ে চলবে। মহান রবের বিচিত্র সৃষ্টি এই জগৎ সংসার। দিন যায় রাত আসে, আবার রাত পেরিয়ে দিনের আগমন ঘটে। কোথাও একটু খামতি কিংবা বিশৃঙ্খলা নেই। কি নিখুঁত সৃষ্টিকর্তার নিপুণ সৃষ্টি। বাড়ির লনে বসে বিকেলের এই স্নিগ্ধ সময়টুকু উপভোগ করছেন উর্মি ভূঁইয়া। একটু পরপর কফিতে চুমুক দিচ্ছেন আর গভীর নয়নে বইয়ে মুখ ডুবিয়ে রেখেছেন। হাতে মার্কিন রাইটার কারল এল অ্যানওয়ের ডটার্স অব অ্যানাদার পাথ বইটি একজন খ্রিস্টান মায়ের নিজের মেয়ের ইসলাম ধর্ম গ্রহণ করার সত্য ঘটনা অবলম্বনে লিখিত। এই মুহূর্তে উর্মি ভূঁইয়ার সম্পূর্ণ মনোযোগ বইটিতে নিমগ্ন। এক ধরনের কৌতূহল, পরবর্তী কাহিনী জানার প্রবল আকাঙ্ক্ষা তার চোখে মুখে স্পষ্ট ফুটে উঠেছে। মানহা নিজেও একটু আগে শাশুড়ির সাথে সাথে সময়টাকে উপভোগ করছিল। তবে শাশুড়িকে সম্পূর্ণভাবে বইয়ে ডুবে যেতে দেখে আশেপাশের প্রকৃতিতে নিজেকে বিলিয়ে দিয়ে মনে মনে দোয়া দুরুদ জিকির পড়ায় মনোযোগী হয়েছে। একটু পর সন্ধ্যার নাস্তা বানানোর তাগিদ উঠলে গলা পরিষ্কার করে বার কয়েক উর্মি ভূঁইয়াকে ডেকে উঠল। উর্মি ভূঁইয়া বইয়ে এমন মজেছেন আশেপাশের কথা কিংবা আওয়াজ তার শ্রবণেন্দ্রিয় প্রবেশ করছে না। শেষে মানহা কিছুটা জোরে ডেকে উঠলে উর্মি ভূঁইয়া বইয়ের পাতা হতে নেত্রজোড়া উঠিয়ে মানহার পানে চাইল। চশমার ভিতরের গম্ভীর নেত্রপল্লব ঝাপটিয়ে শুধালেন। মানহা একটু ইতস্তত করতে করতে বলল, আমি ডিস্টার্ব করলাম। আসলে সন্ধ্যার নাস্তায় আজকে কি খাবেন সেটা জানতেই ডাকা। তোমার ইচ্ছে অনুযায়ী কি একটা কিছু করে ফেলো। বলে আবারও বইয়ে মনোযোগী হলেন। মানহার উর্মি ভূঁইয়ার হাতের বইটি পড়ার তীব্র ইচ্ছে জাগলো মনে হলো, কিন্তু ইংরেজি কম বোঝায় সেই ইচ্ছে সেখানেই দমে গেল। একটু ধীর স্থির স্বরে জিজ্ঞেস করলো, আম্মু, বইটা কি নিয়ে লেখা জানতে পারি? উর্মি ভূঁইয়া তার মুখশ্রী মানহার পানে তাক করে বললেন, একজন কনভার্টেড মুসলিম নারীর কাহিনী। বইয়ের লেখক সেই কনভার্টেড মুসলিম নারীর মা। লেখকের মেয়ে জৌরি পারিবারিক খ্রিস্টান হিসেবে থেকে ইসলাম গ্রহণ করেন এবং সেই প্রেক্ষাপটেই বইটির কাহিনী আবর্তিত। বইটি শুধু দুজনের অভিজ্ঞতা নয়, বরং এটি 53 জন আমেরিকান মুসলিম নারীর সাক্ষাৎকার, সংকলন ও বিশ্লেষণ, অতঃপর ইসলাম গ্রহণের কারণ প্রতিক্রিয়া সম্পর্কে বিস্তারিত তুলে ধরে। কাহিনী শুনে মানহা আকর্ষণ বোধ করলো, যেন কৌতূহল বশত জিজ্ঞেস করলো, মেয়েটির মা অর্থাৎ লেখক কি পরবর্তীতে মুসলিম হয়েছিলেন? উর্মি ভূঁইয়া কফিতে চুমুক দিয়ে বললেন,
না, সেই রকম কোনো কথা বইয়ে উল্লেখ নেই। সম্ভবত তিনি খ্রিস্টানই থাকে। ও আচ্ছা, খ্রিস্টান হয়েও মেয়েকে ইসলাম ধর্ম পালন করতে দিয়েছেন, বাধা দেননি? অবশ্যই দিয়েছে। কেউই ধর্মান্তরিত হওয়াকে স্বাভাবিকভাবে নেয় না। এই বইয়ে তার মেয়ের সংগ্রাম, তাদের দ্বন্দ্ব মানিয়ে নেওয়া, ইসলামকে জানা, বিভিন্ন আলাপ আলোচনার মাধ্যমে ইসলাম সম্পর্কে শ্রদ্ধা বাড়ার কাহিনী উল্লেখ আছে। তার মেয়ে কিংবা ইসলাম গ্রহণকারী আমেরিকান নারীরা তাদের থেকে এই ভিন্ন পথ কিংবা ধর্ম অনুসরণ করেছে দেখে বইয়ের নাম দিয়েছে টুগেদার্স অফ অ্যানাদার পার্ট। মানহা মনোযোগী শ্রোতার মতো এতক্ষণ বইয়ের কাহিনী শুনছিল। ভালোই লাগছিল শুনতে। উর্মি ভূঁইয়ার অসংখ্য গুণের মধ্যে অন্যতম একটি গুণ হলো চমৎকার করে কথা বলতে পারা। যখন কথা বলে যেন সারাক্ষণ শুনতে ইচ্ছে করে। বুদ্ধিদীপ্ত এই সুবক্তা ও মাধুর্যভাষিনীকে মানহা যত দেখে ততই অবাক হয়। মাশাআল্লাহ, মাগরিবের আজানের শব্দে চিন্তাভাবনা থেকে বেরিয়ে এলো সে। অতপর আজানের উত্তর দিতে লাগলো। উর্মি ভূঁইয়াও বই বন্ধ করে আজানের বাক্যগুলো মুয়াজ্জিনের পর পুনরাবৃত্তি করতে লাগলেন, ব্যতিক্রম কিছু জায়গা ছাড়া। এটা মানহা তাকে কয়েকদিন আগে শিখিয়ে দিয়েছিল। এরপর থেকে 5 বারই আজানের জবাব দেন তিনি। ধর্মীয় জ্ঞান যদিও সীমিত তার, তবে মানহার সংস্পর্শে এসে অনেক কিছুই জানতে পেরেছেন আলহামদুলিল্লাহ। আজানের উত্তর এবং দোয়া শেষে 2 শাশুড়ি বৌমা নামাজ পড়তে চলে গেল। ইহাব আজকে সন্ধ্যার পরপরই বাসায় চলে এসেছে। সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে খেয়াল হলো রান্নাঘরে কেউ আছে। সে উর্মি ভূঁইয়া মনে করে সেদিকে পা বাড়ালো। মায়ের সাথে জরুরি কিছু আলাপ সারা দরকার। বাইকের চাবি ঘোরাতে ঘোরাতে মায়ের উদ্দেশ্যে গেয়ে উঠল। আমি একদিন তোমায় না দেখিলে, তোমার মুখের কথা না শুনিলে, পরাণ আমার রয় না পরাণে, পরাণ আমার রয় না পরাণে। ব্যাস, বাকিটুকু আর গাইতে পারল না। মায়ের পাশে মানহাকে দেখে গান গলায় ঢুকে গেছে। উর্মি ভূঁইয়া ছেলে আর ছেলের বইয়ের দিকে চেয়ে সোজা রান্নাঘর থেকে বেরিয়ে গেলেন। এসেছিলেন মানহাকে সাহায্য করতে, এখন ছেলে যে বইয়ের জন্য গান গাইতে গাইতে ঢুকবে সেটা তো বোঝেনি। তার সেখানে কাবাব মে হাড্ডি হওয়ার দরকার কি? অন্যদিকে ইহাব মাকে বের করে যেতে দেখে পুরোই বোকা বনে গেছে। গানটা তো মাকে উদ্দেশ্য করে গিয়েছিল, কিন্তু মা দেখি উল্টো বুঝলো। ধুর ছাই, এই গান কোন কুক্ষণে গাইতে গিয়েছিল সে? মানহা এদিকে লজ্জায় রাগে লাল হয়ে উল্টো ফিরে কাজ করছে। শাশুড়ির সামনে কি বেইজ্জতিটাই না হলো আজ। লোকটা তলে তলে শয়তান আছে, একা পেলেই চেপে ধরতে চায়। ছি ছি। ইহাব গলা খাকারি দিয়ে বলল। শোনো, ইহাবকে কথা শেষ করতে না দিয়ে মানহা অন্যদিকে ফিরেই বলতে লাগলো। আমি কিচ্ছু শুনতে চাই না, কখনো গান না। আজকে শাশুড়ির সামনে ইজ্জতের দফরফা করতে এসেছে। আমি কি ভাববে? আপনার থেকে কি এসব গান টান শোনার সম্পর্ক হয়েছে আমার? বেলাজ পুরুষ, খালি ছোক স্বভাব। ইহাব রেগে গেল। কত বড় সাহস তাকে ইনডিরেক্টলি বেহায়া লুচ্চা বলছে। গলায় জোর বাড়িয়ে দাঁতের দাঁত পিষে বলল। ও হ্যালো, গানটা তোমার জন্য গাইনি, এটা মাকে উদ্দেশ্য করে গেছে। বলছে ভুল হয়েছে তোমাদের, তাই নিজেকে তো প্রায়োরিটি দেওয়ার কিছুই নেই। তাও নাকি ছোক স্বভাব। মন চাচ্ছে ছোক স্বভাব কি ও কত প্রকার উদাহরণ সহ বুঝিয়ে দেয়। মানহা আতকে উঠে বলল। না না, দরকার নেই, দুঃখিত, বোঝায় ভুল হয়েছে, আপনি যান। ইহাব মুখ গম্ভীর রেখে বলল। মনে থাকে জানো, নাহলে আরেকবার অপবাদ পেলে গোড়া সহ সব বুঝিয়ে দেব। দেখতে শুনতে হাফাতা, বুঝে পড়ে কলকাতা। বলেই গটগট পায়ে বেরিয়ে গেল। মানহা ভীষণ লজ্জা পেল, পুরো অপমানিত হয়ে গেল। সে মাথা থেকে সবকিছু ছেড়ে নাস্তা বানানোতে মন দিল। পদ্মালয় বাড়ির হলরুমে আয়েশ করে 2 জন ব্যক্তি বসা। মানহা লোক দুটোকে এক পলকের জন্য দেখেছে। সুঠাম দেহ, গায়ে কোট জড়ানো, মাথায় কাঁচা পাকা চুল দুজনের। একজনের একটু বেশি পাকা, সম্পর্কে ইহাবের মামা হন তারা। বড়জনের নাম উমায়ের ভূঁইয়া এবং ছোটজনের নাম উজান ভূঁইয়া। উভয়ে উর্মি ভূঁইয়ার মতোই বেশ ব্যক্তিত্ববান। কথাবার্তা চালচলনে শৌখিনতা প্রকাশ পায়। ইহাব ফ্রেশ হয়ে নিচে এসে মামাদের দেখে এগিয়ে আসলো। উমায়ের ভূঁইয়া ও উজান ভূঁইয়া ভাগ্নিকে জড়িয়ে ধরল। উর্মি ভূঁইয়া নাস্তা এনে টেবিলে দিলেন। উমায়ের ভূঁইয়া বোনকে উদ্দেশ্য করে বললেন। কিরে, ইদানিং খোঁজ খবর নেই, ভুলে গেছিস নাকি? তোর জামাই খোঁজ নিতে দেয় না?
উজান ভুইয়া বড় ভাইয়ের সাথে তাল মিলিয়ে বলল, আপা, ভুল হয়ে গেছে আমাদের, ফোন দিলেও পাই না। উর্মি ভুইয়া তাদের অপর পাশে বসে বললেন, ভুলিনি, ব্যস্ততা বেড়েছে রে ভাইজান, তুমিও তো এখন আর এবারই আসো না। কথাটা উমায়ের ভুইয়ার উদ্দেশ্যে বললেন। উমায়ের ভুইয়া চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, আমারও কাজের প্রেশার বেড়েছে, কয়েকদিন ধরে আসতে চাচ্ছিলাম কিন্তু সময় কুলিয়ে উঠতে পারিনি। আমি ফ্রি হলে উজানের ব্যস্ততা বাড়ে, আবার ওর ব্যস্ততা কমলে আমারটা বাড়ে। হয়েছে, আর অজুহাত দিতে হবে না। কি রে উজান, চা নিচ্ছিস না কেন? উজান ভুইয়া এতক্ষণ ভাগ্নের সাথে ফিসফিস করে আলাপ করছিলেন। বোনের ডাকে চা নিয়ে আবারও ভাগ্নের সাথে আলাপে মগ্ন হলো। উর্মি ভুইয়া আবারও বললেন, ওদেরকে আননি ভাইজান, কতদিন দেখি না বাচ্চাগুলোকে। কথাটা শুনে উমায়ের ভুইয়া একটু গম্ভীর হলেন, তারপর ধীরে বললেন, উমা রিমা কেউ আসতে চায় না, জোর করেও আনতে পারি না। যাই হোক, ইনাবা কই? শুনলাম ইহাবের বিয়ে দিয়েছিস, আমাদের না জানিয়ে বিয়ে করানো কি ঠিক হয়েছে? উর্মি ভুইয়া চায়ের কাপ নামিয়ে রেখে বললেন, এখনো অনুষ্ঠান করিনি ভাইজান। এরকম অনুষ্ঠান ছাড়া অনাড়ম্বরহীনভাবে বউ তুলে এনেছিস কেন? চেয়ারম্যান বাড়ির মান ইজ্জত আর রাখলো না ইমতিয়াজ ভুইয়া। বউ কই দেখি, কেমন বউ এনেছিস আমাদের ভাগ্নের জন্য? ইহাব চিকেন ফ্রাই কামড় দিতে দিতে বলল, ও মহারাম ছাড়া কাউকে দেখা দেয় না মামু, তোমাদের সামনে আসবে না। উমায়ের ভুইয়া ভ্রু কুঞ্চিত হলো। ভ্রু কুচকে রেখেই জিজ্ঞেস করলেন, মাহরাম আবার কি? আমরা হলাম মামা শ্বশুর, আমাদের দেখা দিলে কি হবে? তোমরা মামা শ্বশুর হলেও ওর জন্য পরপুরুষ, মানে নন মহারাম। ইসলামে মামা শ্বশুরকে দেখা জায়েজ নেই। ইহাবের নির্বিকার উত্তর। সসে চিকেন ফ্রাই ডুবিয়ে আবারও খেতে লাগলো। উমায়ের ভুইয়া গম্ভীর মদনে ভাগ্নের দিকে চেয়ে রইলেন। উর্মি ভুইয়াকে উদ্দেশ্য করে বললেন, ধার্মিক বউ এনেছিস ইহাবের জন্য? ধার্মিক মেয়েরা তো অসামাজিক হয়, এরা কাউকে দেখা দেবে না, কিছু হলেই হাদিসের বাণী ছুড়বে, মাসালা দেবে, কিছু থেকে কিছু হলেই খালি জ্ঞান ঢালবে। এরকম মেয়ে আদৌ চেয়ারম্যান বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে? এই বাড়ি বউ হবে শিক্ষিত, স্মার্ট, সামাজিক কালচার, আর এত হতাশ। উর্মি ভুইয়া মুখ খোলার আগেই ইহাব একগুঁয়ে স্বরে বলল, শোনো মামু, আমরা ধর্মকর্ম ঠিক করে পালন করে না দেখে ভেবে নিয়েছে আমাদের কাজকর্ম স্মার্টনেসের মধ্যে পড়ে। একদমই না। আমরা ভুল লাইফস্টাইল বেছে নিয়েছি দেখে অন্য কেউ সঠিক লাইফস্টাইল বেছে নিলে তাকে অসামাজিক আনস্মার্ট খ্যাত বলাটা কাইন্ড অফ হিপোক্রেসি। বিশ্বজাহানের মালিক তোমাকে সৃষ্ট করে কিছু গাইডলাইন আর বিধিনিষেধ দিয়েছেন, তা তোমার কাছে অসামাজিক আর মানুষের বানানো এসব সামাজিক স্মার্টনেস সৃষ্টি করতে বেশি জানেন নাকি তার সৃষ্টি? ইহাবের কথায় উমায়ের ভুইয়ার মুখ রাগে নাকি অপমানে লাল হয়ে গেছে ঠিক ঠাহর করা গেল না। ইহাব উঠে চলে যেতে নিলে হঠাৎ কি মনে করে আবারও পিছু ঘুরে বলল, বেশি পশনেস দেখাতে গিয়ে আল্লাহর বিধানের উপর নাক ছিটকানো, আঙুল তোলা কিংবা তাচ্ছিল্য করা বন্ধ করো। তুমি বা আমরা ধর্ম পালন না করলে আল্লাহর কিছুই আসবে যাবে না, বরঞ্চ আমাদের নিজেদেরই ক্ষতি হবে। আফটার অল সবাইকে একদিন মরতে হবে এবং হাসরের দিন আল্লাহ তাআলার মুখোমুখি হতে হবে। এই কথাগুলো মানহা কয়েকদিন আগে তাকে বলেছিল। সে ধর্মীয় কোনো একটা বিষয়ের উপর হেসেছিল দেখে মানহা সেদিন এমন উত্তর দিয়েছিল তাকে। আজকে কাজে লেগেছে। উমায়ের ভুইয়া ভাগ্নে যাওয়ার পানে তাকিয়ে রুক্ষ কণ্ঠে উর্মি ভুইয়াকে বললেন, তোর ছেলে দেখি বইয়ের গোলাম হয়ে গেছে, সামান্য একটা কথায় কত জ্ঞান ঝেড়ে গেল। নিশ্চয়ই বইয়ের থেকে শিখেছে। জামাই বউ মিলে জ্ঞান ঝাড়ার প্রতিযোগিতায় নামবে এবার। কথা শুনে উর্মি ভুইয়া ভাইকে বোঝাতে লাগলেন। নিশাত কয়েকদিন ধরে একেবারেই চুপচাপ হয়ে গেছে। স্কুল ঘর সামলে বাকি সময়টুকু ইবাদাতে মশগুল থাকে। আজকেও ঘরের কাজ সম্পূর্ণ করে জায়নামাজ বিছিয়ে ইবাদাতে মনোনিবেশ করলো। নাহন মায়ের কোলে বসে মনোযোগ দিয়ে কোরআন তেলাওয়াত শুনছে। ইবাদাতের সময় বাচ্চাটা কথা বলে না, একেবারেই শান্ত হয়ে থাকে। নিশাত কোরআন তেলাওয়াত শেষে ছেলের মাথায় ফু দিয়ে কোলে ঢুকিয়ে বলল, আব্বা, আমাদের মানিককে? আল্লাহ। আমরা কার গোলাম? আল্লাহ। তুমি কি আল্লাহর উত্তম বান্দা হবে? নাহন ঘাড় নাড়িয়ে সম্মতি জানিয়ে বলল, ও বউ।
নিশাত ছেলে ফুলো ফুলো গালে চুমু বসিয়ে বলল। আমাদের নবী কে নাওফান? নাহন মাথা চুলকে একটু ভাবতে লাগলো। বাচ্চাটার মাথায় এত কিছু থাকে না, অনেক ভেবে উত্তর দিল। হযরত মুহাম্মদ।